অর্গানিক কেমিস্ট্রি আচ্ছা দেখো অর্গানিক কেমিস্ট্রি আজকের খুবই ভাইটাল টপিক। বাই দিস টাইম হয়তো কিছুটা শুনে তো SN1 and SN2 reaction. SN1 and SN2 reaction, okay? আচ্ছা SN1 and SN2 reaction very important reaction and তোমাদের টাইমে এটা আসার চান্স আছে। আচ্ছা so SN1 and SN2 reaction, SN1 and SN2 reaction যখন টপিক সেটা একটু শেয়ার করতেছি। হ্যাঁ, SN1 and SN2 তোমরা জেনে থাকবা, সেটা হচ্ছে যে যারা অ্যালকাইল হ্যালাইড হ্যালাইডই হচ্ছে তোমার নেচার হলো যে এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। যারা অ্যালকাইল হ্যালাইড এরাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। যারা অ্যালকাইল হ্যালাইড এরাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়। আর এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে আসলে এসএন বলে। যারা অ্যালকাইল হ্যালাইড এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, আর এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হচ্ছে এসএন, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক। তাহলে অ্যালকাইল হ্যালাইডরাই এই টাইপের রিঅ্যাকশন দিবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিবে কারণ অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আরএক্স, এন্ড এই অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইডটা সাবস্টিটিউট হবে। হ্যালাইড বলতে ক্লোরাইড সাবস্টিটিউট হতে পারে, ব্রোমাইড সাবস্টিটিউট হতে পারে, আয়োডাইড সাবস্টিটিউট হতে পারে। তাহলে এই ক্লোরাইড, ব্রোমাইড অর আয়োডাইড এরা তো নিউক্লিওফাইল। আর অল টাইম রিমেম্বার যে নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করে, ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করে। এরা নিউক্লিওফাইল, তো এরা কি দিবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো দিবে। তাহলে অ্যালকাইল হ্যালাইডরাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, যেটা এসএন। তবে এই এসএন রিঅ্যাকশনই তোমার টু টাইপ হতে পারে। একটা টাইপ হচ্ছে SN1, আরেকটা টাইপ হবে SN2। SN1 and SN2। তো at first SN1 মানে কি? SN1 হচ্ছে সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তাহলে SN1 হলো সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। Substitution of nucleophilic unimolecular reaction is known as SN1. Substitution of nucleophilic unimolecular reaction হচ্ছে SN1. Where remember যে SN1 এর যে অর্ডার, সেই অর্ডারটা হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড more than secondary alkyl halide, more than primary alkyl halide, and more than methyl halide. তাহলে মিথাইল হ্যালাইড এটা কোনো প্রাইমারি, সেকেন্ডারি বা টারশিয়ারি না। একটা অ্যালকাইল থাকলে প্রাইমারি, দুইটা অ্যালকাইল সেকেন্ডারি, তিনটা অ্যালকাইল থাকলে টারশিয়ারি হয়। তাহলে টারশিয়ারি আমি মেনশন করতেছি যে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, যেহেতু 3 ডিগ্রি লিখছি তাই এটা মেনশন করবা কিভাবে? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড।
সেকেন্ডারি অ্যালকেন হ্যালাইড, প্রাইমারি অ্যালকেন হ্যালাইড আর হচ্ছে মিথাইল হ্যালাইড। আরএক্স হচ্ছে অ্যালকেন হ্যালাইড, তার পাশে যদি 3 ডিগ্রি লেখা থাকে তাহলে টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, তার পাশে 2 ডিগ্রি সেকেন্ডারি, তার পাশে 1 ডিগ্রি প্রাইমারি। কিন্তু এই টারশিয়ারি অ্যালকেন হ্যালাইডের এক্সাম্পল কি? এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড। সেকেন্ডারি অ্যালকেন হ্যালাইডের এক্সাম্পল কি? সেকেন্ডারি অ্যালকেন হ্যালাইড। প্রাইমারি অ্যালকেন হ্যালাইডের এক্সাম্পল কি? প্রাইমারি অ্যালকেন হ্যালাইড। আর যেটা মিথাইল হ্যালাইড সেটা কি? তার মানে যখন 3 অ্যালকাইল গ্রুপ টারশিয়ারি, 2 অ্যালকাইল গ্রুপ সেকেন্ডারি, 1 অ্যালকাইল গ্রুপ প্রাইমারি, নো অ্যালকাইল গ্রুপ মিথাইল ক্লোরাইড। তাহলে এরা হচ্ছে তোমার টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, সেকেন্ডারি অ্যালকেন হ্যালাইড, প্রাইমারি অ্যালকেন হ্যালাইড আর মিথাইল হ্যালাইড এন্ড মিথাইল হ্যালাইড। এই হচ্ছে তোমার টাইপ অফ অ্যালকেন হ্যালাইড, টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড। এখন তুমি মেনশন করলা বা তুমি বললা যে SN1 এর অর্ডার কি? SN1 এর অর্ডার হইতেছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি আর মিথাইল। এর মানে কি? মানে হচ্ছে যে যারা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড এরাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিবে, যত অ্যালকেন হ্যালাইড এদের সবাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিবে। কিন্তু টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড হইলে সেটা SN1 টাইপের হবে বা হওয়ার চান্স বেশি। টারশিয়ারি হইলে সেটা SN1ই হবে। টারশিয়ারি থেকে সেকেন্ডারি, প্রাইমারি আর মিথাইলের দিকে এই SN1 হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে, বা SN1 দিতে চাইবে না বা SN1 ফলো করবে না। এটা বোঝাচ্ছে অর্ডার দিয়ে। আমার টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড হলে আমরা বুঝবো যে এটা SN1 টাইপ হবে। টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড যদি গিভেন হয় তাহলে আমরা বুঝবো যে এটা SN1 টাইপের হবে। এটাই হচ্ছে অর্ডারের ব্যাপার, এটা হচ্ছে অর্ডারের ব্যাপার। ফর এক্সাম্পল, আমরা একটা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইডের রিঅ্যাকশন দেখি। এটা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনে এর থেকে প্রডিউস হবে হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড থেকে প্রডিউস হলো টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন রিঅ্যাকশন করছে তখন হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। অ্যালকেন হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটা। তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন এবং যেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে রিঅ্যাকশন থেকে এটা বোঝা যায় যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কিন্তু এটা এখনো বোঝা যাচ্ছে না যে এটা SN1 নাকি SN2। তাহলে যখন দেখছো যে এটা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, যখন দেখলা যে এটা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, রিমেম্বার যে যখন তুমি ফলো করলা যে এটা টারশিয়ারি অ্যালকেন হ্যালাইড, তখন তুমি নিজে মনে করে নিবা, ধরে নিবা যে এটা SN1 টাইপের হবে। এটা কি হবে? SN1 টাইপের হবে। তাইলে তোমাকে যখন বলবে যে এই রিঅ্যাকশনটা দেয়া আছে, তোমাকে বলবে যে রিঅ্যাকশনের মেকানিজম দেখাও বা এই রিঅ্যাকশনটা কিভাবে হয় সেটা দেখাও, তো তুমি মনে করবা যে তোমার কাছে জানতে চাইছে যে এটা কোন টাইপের, এন্ড এটা যেই টাইপের সেই টাইপের মেকানিজম কি। এটা SN1 টাইপের দিবে এন্ড এটা SN1 মেকানিজম হবে। অর্থাৎ এটা SN এখান থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু SN1 কেন বা ইউনিমলিকুলার কেন এই ব্যাপারটা এখন আমাদেরকে দেখতে হবে। তার জন্য কি করতে হবে? তোমাকে মেকানিজম দেখাইতে হবে। SN1 রিঅ্যাকশন মেকানিজম,
SN1 রিঅ্যাকশন মেকানিজম, রিমেম্বার এই রিঅ্যাকশনটা 2 স্টেপে হবে। হাউ মেনি স্টেপ? 2 স্টেপ। তাহলে SN1 কত স্টেপে হয়? 2 স্টেপ। SN1 হয় হচ্ছে 2 স্টেপ রিঅ্যাকশন। এটা SN1 হচ্ছে 2 স্টেপ রিঅ্যাকশন, যার স্টেপ 1 যেটা, সেই স্টেপে কি হবে? স্টেপ 1 এ যেটা হবে, স্টেপ 1 এ যেটা হবে, স্টেপ 1 এ কি হবে? স্লোলি কি হবে? স্লোলি নিউক্লিওফাইলের এলিমিনেশন হবে। SN1 টাইপের রিঅ্যাকশন 2 স্টেপে হবে, আর এই 2 স্টেপ রিঅ্যাকশনের মধ্যে ফার্স্ট স্টেপে কি হবে? স্টেপ 1 এ কি হবে? স্টেপ 1 এ স্লোলি নিউক্লিওফাইল এলিমিনেট হবে। স্লোলি যে নিউক্লিওফাইল আছে সেটা এলিমিনেট হবে। নিউক্লিওফাইল এলিমিনেট হবে, এলিমিনেট হয়ে কার্বোক্যাটায়ন হবে। পজিটিভ কার্বনকে আমরা বলি কার্বোক্যাটায়ন, পজিটিভ কার্বন হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে স্লোলি নিউক্লিওফাইলের এলিমিনেশন হবে এন্ড কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে, এন্ড কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে। স্টেপ 2 তে ওই কার্বোক্যাটায়নের সাথে এই যে কার্বোক্যাটায়নটা পজিটিভ কার্বন, এই কার্বোক্যাটায়নের সাথে যে ওই যে নতুন নিউক্লিওফাইল, ওই গ্রুপ, এই যে এখান থেকে যে নিউক্লিওফাইলটা আসছে, নতুন নিউক্লিওফাইল, সেটা এসে অ্যাড হবে। তাহলে থিঙ্ক করো একবার যে এটা কতটা সিম্পল, এন্ড এটা খুব ফাস্ট হবে। নিউক্লিওফাইলের এলিমিনেশন খুব স্লোলি হবে কারণ এটা বন্ড ব্রেকিং। নিউক্লিওফাইলের এলিমিনেশন খুব স্লো হবে কারণ এটা বন্ড ব্রেকিং। কিন্তু যখন এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এবং পজিটিভ নেগেটিভের সাথে অ্যাড হবে, সেটা তো আর স্লো হবে না, সেটা তো ফাস্ট হবে। তাহলে ফার্স্টে স্লো রিঅ্যাকশন, পরে ফাস্ট রিঅ্যাকশন হবে। স্টেপ 1 এ নিউক্লিওফাইল এলিমিনেট করবে, আর স্টেপ 2 তে নতুন নিউক্লিওফাইলটা এসে অ্যাড হবে। দেখছো, এর থেকে সিম্পল কি আর কিছু হয়? এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন মেকানিজম। এইটা মেকানিজম, কিন্তু আমাকে এখন বুঝিয়ে দিতে হবে যে এটা SN1 কেন বলতেছি, বা কখন SN1 হয়। SN1 হয় তখনই, SN1 মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আমরা রিঅ্যাকশন জানি যে 2 টাইপ রিঅ্যাকশন হয়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম বিভিন্ন রকম অর্ডার অফ রিঅ্যাকশন আছে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনগুলা? যে রিঅ্যাকশনের ভ্যালিডিটি একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, যে রিঅ্যাকশনের ভ্যালিডিটি একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। এখানে কয়টা কম্পোনেন্ট? দুইটা না? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। কোন রিঅ্যাকশনের ভ্যালিডিটি যদি একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, তাহলে সেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আর সেটা SN1 রিঅ্যাকশন। এখন এখানে একটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করা ভ্যালিডিটি মানে কি? ভ্যালিডিটি এর উপরে ডিপেন্ড করে অনলি, অ্যালকাইল হ্যালাইডের উপর। ভ্যালিডিটি অফ রিঅ্যাকশন ডিপেন্ড করে হচ্ছে এই স্টেপের উপর। ভ্যালিডিটি অফ দ্য রিঅ্যাকশন ডিপেন্ড করে হচ্ছে স্টেপ 1 এর উপর। মানে কি? কেমিক্যাল রিঅ্যাকশনের ভ্যালিডিটি নিয়ে তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে মনে রাখবা কোন রিঅ্যাকশন যদি সেভারাল স্টেপে হয়, তাহলে যে স্টেপটা স্লো হয়, কোন রিঅ্যাকশন যদি সেভারাল স্টেপে হয়, এর মধ্যে যেই স্টেপটা স্লো হয়, সেই স্টেপ থেকে কি করা হয়? গ্রাফ আঁকা হয়। সেই স্টেপ থেকে কি করা হয়? গ্রাফ আঁকা হয়। কারণ গ্রাফ আঁকার জন্য তোমাকে একটা টাইম ডিউরেশন দেওয়া লাগবে না, ভেলোসিটির একটা চেঞ্জ থাকতে হবে না। তো এই কারণে যেই স্টেপটা স্লো হয়, সেই স্লো স্টেপ থেকে ভেলোসিটি রাখা হয়। তাহলে একটা রিঅ্যাকশনের রেট কি হবে, হাই না লো, সেটা আসলে তার স্লো স্টেপের উপর ডিপেন্ড করে। সেটা তার স্লো স্টেপের উপর ডিপেন্ড করে। একটা রিঅ্যাকশনের ভেলোসিটি কি, সেটা তার স্লো স্টেপের উপর ডিপেন্ড করে। কারণটা হচ্ছে, আমি এটা এমন ভাবে বুঝাই অনেক সময়, দুজনকে আমি একটা কাজ করতে দিলাম, এবং দুইজন যখন কাজটা জমা দিবে, আমার কাজটা শেষ হবে। এখন একজন ধরো আমাকে কাজটা দেয়ার 1 ঘন্টার মধ্যে জমা দিল, তার অংশেরটা। আরেকজন 3 ঘন্টা পরে জমা দিল, তার অংশেরটা। আমার কাজটা কখন শেষ হইল? 3 ঘন্টায়। 1 ঘন্টায় কি আমার কাজ শেষ হচ্ছে?
না, 3 ঘন্টায়। তো আমার কাজটা ডিপেন্ড করছে কার উপরে, যে 3 ঘন্টা সময় নিচ্ছে, কি ওয়াজ নিল, মানে যে স্লো করছে। তার মানে কোন রিয়াকশন ততটা ফাস্ট, কোন রিয়াকশন ততটা ফাস্ট যতটা ফাস্ট তার স্লো স্টেপ। একটা রিয়াকশন ততটাই ফাস্ট যতটা ফাস্ট তার স্লো স্টেপ। এই জন্য আসলে ফাস্ট স্টেপের উপরে রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে না, রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে স্লো স্টেপের উপর। আর স্লো স্টেপে কয়টা কম্পোনেন্ট আছে সেটার উপরে ফিক্স হয় তার অর্ডার। একটা কম্পোনেন্ট আছে, তাহলে এটা ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার হলো SN1, ফার্স্ট অর্ডার হলো SN1। তো কেন এটা SN1, কেন এটা SN1? বিকজ the velocity of the reaction depends on alkyl halide only. The velocity of the reaction depends on alkyl halide only. This is why it is SN1. This is why it is SN1, remember. তাহলে SN1 SN টাইপ রিঅ্যাকশন মানে কি, এর মধ্যে SN1 মানে কি, SN1 এর অর্ডার কি, SN1 এর এক্সাম্পল কি, এন্ড SN1 এর মেকানিজম কি, এন্ড কেন এটা SN1, কখন এটা SN1, এন্ড SN1 রিঅ্যাকশনের মেকানিজমে কিভাবে হয় সেটা ফলো করতে হবে। নিউক্লিওফাইলের এলিমিনেশন, নিউক্লিওফাইলের এডিশন, মাঝখানে কি হচ্ছে কার্বোক্যাটায়ন, মাঝখানে কি হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন বুঝে নাও যে যারা তোমার SN1 দেয় তারা টারশিয়ারি, যারা টারশিয়ারি তারা SN1 দেয়। কেন জানো? কারণ টারশিয়ারি যে কার্বোক্যাটায়নটা এটা স্টেবল। এটার কারণটা হলো টারশিয়ারি কার্বোক্যাটায়ন স্টেবল। টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ স্টেবল বা মোস্ট স্টেবল। টারশিয়ারি কার্বোক্যাটায়নটা স্টেবল। মনে করো সে যদি টারশিয়ারিটা যদি SN1 ফলো করে তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হবে, সেকেন্ডারি যদি SN1 ফলো করে তাহলে তারও সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হবে, যে প্রাইমারি সে যদি SN1 ফলো করে তাহলে তার কার্বোক্যাটায়ন হবে, মিথাইল যদি SN1 ফলো করে তাহলে তার কার্বোক্যাটায়ন হবে। কিন্তু কার্বোক্যাটায়নের মধ্যে শুধু টারশিয়ারিটা হচ্ছে সবচেয়ে স্টেবল, টারশিয়ারিটা হচ্ছে সবচেয়ে স্টেবল। তাহলে যেটা স্টেবল সেটা হবে, যেগুলো স্টেবল না সেগুলো তো হবে না। আর এই জন্য এটা SN1 ফলো করবে, এই জন্য এটা SN1 ফলো করবে। এই হচ্ছে তার এক্সপ্লেনেশন যে টারশিয়ারি কেন SN1 দেয়। টারশিয়ারি SN1 এই কারণেই দেয় যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন স্টেবল। এটা SN1 গেল। নেক্সট হচ্ছে SN2, SN1 SN2। SN2 হলো সাবস্টিটিউশন of nucleophilic bimolecular reaction, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন হচ্ছে SN2 বাইমলিকুলার। SN2 অর্ডার কি হবে, SN2 অর্ডার কি হবে? তাহলে মিথাইল হ্যালাইড এক পাশে চলে আসবে এবার, এরপরে হচ্ছে 1 ডিগ্রিটা, এরপরে হচ্ছে 2 ডিগ্রি, এন্ড এবার প্লাসে হচ্ছে 3 ডিগ্রি। তার মানে টারশিয়ারিটা মানে SN2 হচ্ছে SN1 এর কোয়াইট অপোজিট, SN2 হচ্ছে SN1 এর কোয়াইট অপোজিট। তার মানে আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি নিয়ে চিন্তা করি তাহলে প্রাইমারিটা কি দিচ্ছে? SN2 দিবে। প্রাইমারি হলে SN2 দিবে, আর প্রাইমারি SN2 সেজন্যই দিবে যেহেতু SN1 দিবে না। তাহলে প্রাইমারি দিয়ে আমরা একটা এক্সাম্পল দিব। ফর এক্সাম্পল প্রাইমারির একটা এক্সাম্পল দিব, সেটা হলো CH3 ফলো করি, CH3 CH2 Cl, এটা হচ্ছে প্রাইমারি ফর্মে আছে। এটা কোন ফর্মে আছে? প্রাইমারি ফর্মে। কারণ তোমাকে প্রাইমারি ফর্ম বোঝা মানে কি, কার্বনে যে কার্বনে ক্লোরিন আছে সেই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল? একটাই তো। কার্বনের সাথে ক্লোরিন আছে, সেই কার্বনে একটা অ্যালকাইল আছে, তো এটা প্রাইমারি ফর্মে আছে। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করলো, এর অ্যাকোয়াস সলিউশন, খেয়াল করো অ্যাকোয়াস সলিউশনে
দেন প্রডিউস হবে প্রাইমারি অ্যালকোহল অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। তাহলে রিঅ্যাকশন তো সেম টাইপ বলতে রিঅ্যাকশন তো হলো গিয়ে সেম ক্লাসের, সেটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটাও কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাও এসএন রিঅ্যাকশন এন্ড এটাও হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তবে যেহেতু এটা প্রাইমারি অ্যালকেন হ্যালাইড, তাহলে এটা ফলো করবে বা এটা কোন টাইপের হবে, SN2 হবে। যেহেতু এটা প্রাইমারি তো এটা SN2 টাইপের হবে। তাহলে এটা যখন জেনে গেল যে এটা SN2 মেকানিজম দিবে, তাহলে তুমি দেখাচ্ছ SN2 রিঅ্যাকশন মেকানিজম, SN2 রিঅ্যাকশন মেকানিজম এন্ড এটা হবে ওয়ান স্টেপে। রিঅ্যাকশনটা কি হবে এবার ওয়ান স্টেপে। তাহলে SN1 হয় হচ্ছে 2 স্টেপে আর SN2 সেখানে হচ্ছে ওয়ান স্টেপে। এখন যখন ওয়ান স্টেপে হবে দেখো রিঅ্যাকশন মেকানিজমটা কি, তখন এই হচ্ছে কার্বন ক্লোরিন, কার্বন কার্বন এই যে কার্বন ক্লোরিন বন্ড, এই যে কার্বন ক্লোরিন বন্ড, তারপরে এটা জিওমেট্রিটা এমন যে এই এইচ থাকবে, এখানে এইচ থাকবে, এখানে মিথাইল থাকবে। এটা হচ্ছে এটার জিওমেট্রিটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটা এখন কোন ফর্মে আছে, প্রাইমারি ফর্মে। এটা ছিল টারশিয়ারি ফর্মে, যখন টারশিয়ারি ছিল এটা মিথাইল ছিল, এটা মিথাইল ছিল। টারশিয়ারি থাকা অবস্থায় এটা মিথাইল, এটা মিথাইল, এটা মিথাইল। আর এখন যখন প্রাইমারি, তখন একটাই মিথাইল, দুইটা হাইড্রোজেন। তাহলে জাস্ট এটা এটা প্রাইমারি ফর্মে আছে, এটা প্রাইমারি ফর্মে আছে। এখন এটা প্রাইমারি ফর্মে আছে যেটা SN2 দিবে। SN2 কেমন হয়, SN2 মেকানিজম কেমন? SN2 মেকানিজম হচ্ছে এরকম যে এখানে কি হবে, এই যে কার্বন থেকে ক্লোরিনের যে এলিমিনেশন হওয়ার কথা, যেটা SN1 এ দেখছো যে এলিমিনেশনটা হয়ে যায়, বাট এখানে যেটা হবে সেটা হচ্ছে যে কার্বন আর ক্লোরিনের যে এলিমিনেশনটা, সেই এলিমিনেশনটার সাথে সাথে নতুন নিউক্লিওফাইল যেটা, এই যে নতুন নিউক্লিওফাইল আসার কথা, তার এডিশন, এই দুইটা সিমিলটেনিয়াসলি হয়। এটা কি হয়, সিমিলটেনিয়াসলি হয়। মানে SN1 এ কি ফলো করছিল যে নিউক্লিওফাইলের এলিমিনেশন হয় এন্ড আবার নিউক্লিওফাইলের এডিশন হয়। মানে একটা স্টেপে নিউক্লিওফাইলের এলিমিনেশন হয়, আরেকটা স্টেপে যায় নিউক্লিওফাইলের এডিশন হয়। কিন্তু এইখানে কি হইতেছে যে নিউক্লিওফাইলের এলিমিনেশন আর নতুন নিউক্লিওফাইলের এডিশন দুইটা সিমিলটেনিয়াস, বোথ সিমিলটেনিয়াস। তাহলে এটাও তো হতে পারে নাকি? ওটা যেমন আমরা মনে করছি যে হ্যাঁ ওইটাই নরমাল, এখন যে এটা দেখাচ্ছি এটা দেখেও মনে হচ্ছে না এটাও তো হতে পারে যে ক্লোরিনের এলিমিনেশন হচ্ছে এট দ্য সেম টাইম ওয়েসেরও কি হবে, এডিশন হবে। কারণ একটা সাবস্টেন্স থেকে, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, একটা অ্যাটম থেকে একটা অ্যাটম যখন চলে যায়, তখন কিন্তু এই এমন না যে এটা হুট করেই চলে যায়, এই যাওয়াটা আস্তে আস্তে চলতে থাকে। এটা পোলার থেকে পোলার হতে হতে পোলারিটি বাড়তে এক সময় যায়। অর্থাৎ এই যে নেগেটিভ হইছে, সেই নেগেটিভ কিন্তু একেবারে হুট করে হয়ে যায় না, আস্তে আস্তে নেগেটিভ হয়, হয়ে বেরিয়ে যায়। যখন এটা কিছুটা নেগেটিভ হয়ে যায় আর এটা কিছুটা পজিটিভ হয়ে যায়, তখনই ওয়েট এসে অ্যাটাক করে। আগেরটায় কি হয়েছিল, এ যাওয়া পর্যন্ত ওয়েট অপেক্ষা করছে, আর এবার কি হয়েছে, সে যখন কিছুটা ইলেকট্রন নিয়ে নিছে আর এ যখন পার্সিয়াল নেগেটিভ হয়েছে, এ যখন পার্সিয়াল পজিটিভ হয়েছে, তখনই ওয়েট অ্যাটাক করছে, মানে একে যেতেও দেয় নাই। এই জন্য দেখাচ্ছি যে এটা সিমিলটেনিয়াসলি হয়, এলিমিনেশন এডিশন সিমিলটেনিয়াসলি হয়। এখন আসো, এখন একটা আমাদের থিঙ্কিং এর ব্যাপার আছে যে এটা কেন তখন হয়নি, আমাদের থিঙ্কিং না যে এটা কেন তখন হয়নি, টারশিয়ারি টাইমে কেন এমন হয়নি, তারও কিন্তু অ্যান্সার আছে যে টারশিয়ারি টাইমে কেন এমনটা হয় নাই। কারণ টারশিয়ারি থাকলে এখানে মিথাইল থাকতো, এখানে মিথাইল থাকতো। টারশিয়ারি হইলে এখানে মিথাইল থাকতো, এখানে মিথাইল থাকতো। যখন তিনটা মিথাইল থাকতো, যখন 3 মিথাইল থাকতো, তখন এই ওয়েট এই কার্বনকে অ্যাটাক করতে পারতো না। কারণ তিনটা মিথাইল এই কার্বনকে তখন কি করতো, প্রোটেক্ট করতো বা কভার করতো, অথবা ওয়েটকে বাধা দিত। দেখছো তো? তার মানে টারশিয়ারি কেন এই পথে আসলো না, টারশিয়ারি কেন ওই পথে গেছে, সেটার কারণ বলতেছিলাম যে টারশিয়ারির স্টেবিলিটি।
এখন আমি যদি পাল্টা কোশ্চেন করি যে টার্সিয়ারি কেন এই পদ্ধতিতে আসলো না, তখন তোমার অ্যান্সার যে টার্সিয়ারি হইলে এই ওয়েস কি করতে পারতো না, অ্যাটাক করতে পারতো না। তো এর প্রাইমারির এইটা ফলো করার যেমন কারণ আছে, SN1 ফলো না করারও কারণ আছে। আবার টার্সিয়ারির ওইটা যেমন ফলো করার কারণ আছে, এইটা ফলো না করারও কারণ আছে। বুঝতেছো ব্যাপারটা? না? জি স্যার। ওকে, তাহলে এই এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি, নাম্বার হয়তো আমরা দেই, বাট আসলে খুব ডেপথ অফ নলেজ থেকে অ্যান্সারটা করে না। আচ্ছা, তো এটা হলো যে তোমার SN2 কেন দিচ্ছে, কারণ এটা অ্যাটাক করতে পারতেছে। যেহেতু সে SN1 দিবে না, কারণ তার ক্যাটায়ন স্টেবল না, এটা তার SN1 না দেওয়ার কারণ, আর এটা তার পক্ষে পসিবল, এটা তার এটা দেওয়ার কারণ। এন্ড যখন এটা সিমিলটেনিয়াসলি হয়, যে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং যখন সিমিলটেনিয়াস হয়, বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং যখন সিমিলটেনিয়াস হয়, মনে রাখবা, তখন একটা কমপ্লেক্স অবস্থা তৈরি হয়, তখন একটা কমপ্লেক্স স্টেট ফর্ম করে। আমরা এখন যাচ্ছি সেই কমপ্লেক্স স্টেটে। আমরা এখন যাচ্ছি সেই কমপ্লেক্স স্টেটে। কমপ্লেক্স স্টেটটা কেমন? সেটা হচ্ছে এরকম যে কার্বন যে তার কাছ থেকে চলে যাবে কে, ক্লোরাইড, এন্ড তার সাথে আসবে কে, ওএইচ। তার মানে ব্যাপারটা এমন যে ক্লোরিনের সাথে তার আংশিক রিলেশন, পার্টলি রিলেশন আছে, আবার OH এর সাথে তার নতুন করে পার্টলি রিলেশন হইছে। অর্থাৎ তার যে একটা বন্ড, সেই বন্ডটা বা তার যতটুকু ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কিছুটা ক্লোরিনের সাথেও আছে, কিছুটা OH এর সাথেও আছে। তার ডিলটা এখনো ক্লোরিনের সাথে ক্যান্সেল হয়নি, আবার তার ডিলটা এখনো OH এর সাথে পুরোপুরি হয়নি। এমন হতে পারে না? যেটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট, যেটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। তো এই স্টেটে আছে বন্ড ব্রেক করা আর বন্ড ফর্ম করা যদি সিমিলটেনিয়াস হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। আচ্ছা, এইটা তো হলো কার্বন, ক্লোরিন এন্ড OH এর মধ্যে। আর বাকি যে কার্বনের গ্রুপগুলো আছে, দুইটা হাইড্রোজেন একটা মিথাইল, কিভাবে লিখবো? দুইটা হাইড্রোজেন মিথাইল কেমনে লিখবো? এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এটা মিথাইল হিসেবে লিখবো। এন্ড এটা হচ্ছে তার ট্রানজিশন স্টেট। এখন তুমি ভাবতে পারো যে স্যার আপনার, আমি তো SN1 এর টাইমে দেখলাম যে এটা 2 স্টেট, এখন বলতেছেন 1 স্টেট, কিন্তু এটা তো শেষ হয়নি। আসলে ঘটনা কি, স্টেপ বলতে কি বুঝি আমরা? স্টেপ বলতে হইতেছে যে থামতে হয়। স্টেপ বলতে হইতেছে যেমন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার জন্য একবার থামতে হবে, সেখান থেকে আবার শুরু করতে হয়। এখানে কিন্তু কোনো থামাথামি নাই, এই ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউশন। ব্যাপারটা হচ্ছে কি কন্টিনিউশন, এই কারণে এটাকে 1 স্টেপই বলা হচ্ছে, কারণ আমি থেমে নেই। তাহলে এখান থেকে এই স্টেট আসার পরে বা এই অবস্থা তৈরি হওয়ার পরে দেন আবার কি হবে? দেন ফাইনালি কি হবে, যে ওয়েস্টটাই থাকবে। ফাইনালি ওয়েস্টটাই তো থাকতে আসছে, তো ওটাই থাকবে। আর ক্লোরিন নিউক্লিওফাইলটা চলে যাবে, চলেও গেছে। তাহলে ক্লোরিন কার্বনের যেই সাইডে, তার সাথে অন্য গ্রুপগুলো যেমনি আছে, ওয়েস্ট এখন যদি এই সাইডে হয়, তাহলে অন্য গ্রুপগুলো আমরা ঠিক ওইভাবেই লিখবো, যদিও এটা ম্যান্ডেটরি না। তুমি যদি এইটাকে এভাবে লেখো, আমরা তাতে করে কেটে দিব এমনটা না, কেটে দিব এমনটা না। অর্থাৎ তুমি বুঝাচ্ছ যে ক্লোরিনের জায়গায় ওই, বাট এইটা কেন যে মেনশন করতেছি, আসলে বোঝানোর জন্য যে সিকোয়েন্সটা বোঝানোর জন্য, প্রগ্রেসটা বোঝানোর জন্য, যে কিভাবে ওয়েজ যায় ক্লোরিনকে সরিয়ে দিয়ে জায়গা নিল, ওয়েজ যে কিভাবে ক্লোরিনকে সরিয়ে দিয়ে জায়গা নিল। আর আরেকটা সুবিধা আমরা পাই এটা বোঝার জন্য, যে এটাকে আমরা একটা টেকনিকে মনে রাখি, যে SN2 হচ্ছে ছাতা উল্টাকরণ রিঅ্যাকশন। আমরা বলি যে ছাতা উল্টাকরণ, মানে ছাতা যেমন উল্টে যায়, ছাতা এই যেরকম ছাতা থাকে, ছাতার আমব্রেলা ছাতা, এটা এরকম অনেক সময় দেখবে যে বাতাসের কারণে উল্টে যায়। তো আমরা এরকম মনে করি যে এরকম ঠিক ছাতার মতো উল্টে গেছে, এই জন্য বলি ছাতা উল্টাকরণ। SN2 রিঅ্যাকশন মেকানিজমটা মনে রাখার জন্য আমরা অনেক সময়
হিন্ট নেওয়ার জন্য আমরা বলি যে ছাতা উল্টা করো, তখন আমাদের মনে পড়ে যায় যে এইটা মেকানিজম। তাহলে এটা হচ্ছে SN2 মেকানিজম, যেটা 1 স্টেপে হয়। যারা SN2 মেকানিজম ফলো করবে তারা এই মেকানিজম ফলো করবে। তাহলে SN1 আর SN2 ডিফারেন্সটা আমরা বার করতে পারতেছি। SN1 এ দেখলাম 2 স্টেপ, এখানে এসে দেখলাম 1 স্টেপ। SN1 এ দেখে আসছি কার্বোক্যাটায়ন হইছে, এবার এসে দেখলাম যে কার্বোক্যাটায়ন হয়নি। ওখানে ট্রানজিশন স্টেট হয় নাই, এখানে ট্রানজিশন স্টেট হইছে। SN1 এর টাইমে অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করছে, আর এবার দেখো দুইজনের উপরে ডিপেন্ড করছে, দেখছো? এর উপরেও ডিপেন্ড করে, ওর উপর ডিপেন্ড করে। ওই সময় শুধু অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করছে, বাট এবার বোথ ডিপেন্ডেন্ট। এর আর এর যাওয়া এর আসা দুইটার উপরে ডিপেন্ড করতেছে, এই দুইটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, এই কারণে এটা SN2। সো দ্যাট এটা হচ্ছে SN2। SN2 বলার কারণ হচ্ছে যে দুইটা কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করবে, এটা SN2। এন্ড এই হচ্ছে তোমার SN1 এন্ড SN2 রিঅ্যাকশন। SN1 এন্ড SN2 রিঅ্যাকশন মানে এটাই বোঝায়। তোমাকে রিঅ্যাকশন দিয়ে মেকানিজম জানতে চাইবে, তোমার কাছে কম্পারিজন জানতে চাইবে, তোমার কাছে মানে রিজন জানতে চাইবে যে যেটা SN1 দিচ্ছে কেন SN1 দিচ্ছে, যেটা SN2 দিচ্ছে সেটাই বা কেন SN2 দিচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে তোমাকে এই টপিকটা কমপ্লিট করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই এই টপিক, যেটাকে আমরা খুব পপুলার টপিক হিসেবে জানবো যে SN1 এন্ড SN2। এরপর টপিকটা হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো টপিকটা হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট। ওকে, তো আরেকটা টপিক হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট কি? গ্রিগনার্ড রিয়েজেন্ট, আচ্ছা, গ্রিগনার্ড রিয়েজেন্ট হলো RMgX। RMgX মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অথচ বলতেছে কি RMgX। মনে রাখা মানে এটা আমাদের একটা প্র্যাকটিস। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা হচ্ছে নোন অ্যাজ গ্রিগনার্ড রিয়েজেন্ট। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। ফর এক্সাম্পল, অ্যালকাইল হিসেবে মিথাইল ম্যাগনেসিয়াম কম্পালসারি, হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ব্রোমিন হলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আয়োডিন হলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হবে। এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর গ্রিগনার্ড রিয়েজেন্টের প্রিপারেশন কিভাবে হয়? প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট কি করে হয়? ধরো মিথাইল ক্লোরাইড আছে, মিথাইল ক্লোরাইড, তার সাথে সিম্পলি ম্যাগনেসিয়াম দিলে ড্রাই ইথারের প্রেজেন্সে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে যাবে। সিম্পল, মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাছাড়া ম্যাগনেসিয়ামটা তোমরা শুধুমাত্র গ্রিগনার্ড রিয়েজেন্টেই দেখবা, যার কারণে ম্যাগনেসিয়াম দেখে বোঝা যায় যেখানে গ্রিগনার্ড রিয়েজেন্ট প্রেজেন্ট আছে। তাহলে মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, যেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। এন্ড এই গ্রিগনার্ড রিয়েজেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রিগনার্ড রিয়েজেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই গ্রিগনার্ড রিয়েজেন্ট যেটা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার থেকে আমরা ডিফারেন্ট কম্পাউন্ড প্রডিউস করতে পারি। এই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা ডিফারেন্ট কম্পাউন্ড প্রডিউস করতে পারি। ডিফারেন্ট এন্ড ইম্পর্টেন্ট কম্পাউন্ড, ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট কম্পাউন্ড প্রডিউস করা যায় গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে। ফর এক্সাম্পল, গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকেন পেতে পারি, যেটা মিথেন। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা প্রাইমারি অ্যালকোহল পেতে পারি, যেটা ইথানল। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল পেতে পারি, যেটা প্রোপানল 2। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা টারসিয়ারি অ্যালকোহল পেতে পারি,
এন্ড গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট থেকে মোস্ট কমন যে কম্পাউন্ড গুলো প্রিপারেশন হয়, গ্রিগনার রিয়েজেন্ট থেকে ভেরি ইম্পর্টেন্ট কিছু কম্পাউন্ড প্রিপারেশন করা যায়। গ্রিগনার রিয়েজেন্ট থেকে অ্যালকেন, ফর এক্সাম্পল মিথেন। গ্রিগনার রিয়েজেন্ট থেকে ইথানল, ফর এক্সাম্পল প্রাইমারি অ্যালকোহল। গ্রিগনার রিয়েজেন্ট থেকে সেকেন্ডারি অ্যালকোহল। গ্রিগনার রিয়েজেন্ট থেকে টারশিয়ারি অ্যালকোহল এন্ড গ্রিগনার রিয়েজেন্ট থেকে ইথানোয়িক অ্যাসিডের প্রিপারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। যে গ্রিগনার রিয়েজেন্ট থেকে অ্যালকেন কি করে পসিবল, কিভাবে অ্যালকোহল পসিবল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, এন্ড সেটি কিভাবে পসিবল ইথানোয়িক অ্যাসিড, সেটা করতে হবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। তাহলে গ্রিগনার রিয়েজেন্টের রিঅ্যাকশন যেগুলা, গ্রিগনার রিয়েজেন্টের যে রিঅ্যাকশন, এগুলোকে অনেকটা ফিল ইন দ্য গ্যাপস এর মতো মনে করবা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো মনে করবা। অর্থাৎ গ্রিগনার আছে, মিথেন আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড তাও আছে, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। তারপরে এইটাতে বাই প্রোডাক্ট MgOH-Cl, এটাতেও বাই প্রোডাক্ট MgOH-Cl, এটাতেও বাই প্রোডাক্ট MgOH-Cl, এটাতেও বাই প্রোডাক্ট MgOH-Cl, লাস্টেও বাই প্রোডাক্ট MgOH-Cl। দেখছো, একেবারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো। গ্রিগনার রিয়েজেন্ট থেকে টার্গেট, স্টার্টিং ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট, টার্গেট অ্যালকেন, টার্গেট অ্যালকোহল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, টার্গেট কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো সব জানাই থাকছে আমাদের। এন্ড আমরা এভরিটাইম জানবো যে এইগুলো হচ্ছে বাই প্রোডাক্ট MgOH-Cl, 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 MgCl। এই Cl সেই Cl না, এই যে Cl, এই যে Cl, এই যে Mg, এই যে Mg, তার মানে MgCl, 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 মাঝখানে কি হচ্ছে, OH আসছে। এই প্রত্যেকটা OH কোথেকে আসছে, এই OH গুলো কোথা থেকে আসছে, OH গুলো আসছে হলো ওয়াটারের কাছ থেকে। কার কাছ থেকে আসছে, ওয়াটারের কাছ থেকে। তাহলে এই OH আসছে কার কাছ থেকে, ওয়াটার। তাহলে মিথাইলের সাথে কি আসছে, মিথাইল, মিথাইল তো মিথেন হইছে, H পাইছে সে না, মিথাইল মিথেন হওয়াতে কি হইছে, তার সাথে H অ্যাড হইছে, H, আর এর সাথে কি অ্যাড হইছে, OH। তাহলে H আর OH, H এন্ড OH, তাহলে এটার সাথে কি দেওয়ার পর এটা হইছে, তাইলে H পাইলো সে, OH পাইলো সে, তার মানে কি হাইড্রোলাইসিস করছো, সিম্পলি কি করছো, হাইড্রোলাইসিস করেছো। আর মনে রাখবা যে হাইড্রোলাইসিস করতে গেলে ওয়াটার হাইড্রোলাইসিস হবে বা ওয়াটারের ডিকম্পোজিশন হবে, সেটা সবসময় কোনো একটা মিডিয়ামে হইতে হয়, কোনো না কোনো একটা ইলেকট্রোলাইট থাকতে হয়। তো আমরা সবসময় কি করি, হাইড্রোলাইসিস বলতে বুঝি যে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস, অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস। তো এটা হচ্ছে জাস্ট অ্যাসিডিক মিডিয়ামের জন্য মেইনলি হাইড্রোলাইসিস। ফাইন, ডান পার্ট। ওকে, এরপর আসো সেকেন্ড যেটা আছে, সেটাতে কি হবে এবার, এবার আসো যে এবার বোঝা যাচ্ছে যে এটার টাইমে শুধু হাইড্রোলাইসিস হচ্ছে না, OH আসছে মানে হাইড্রোলাইসিস, OH আসছে মানে হাইড্রোলাইসিস, OH আসছে মানে হাইড্রোলাইসিস, OH আসছে মানে হাইড্রোলাইসিস। কিন্তু এইবার আমরা বুঝতে পারতেছি যে এইবার যা হয়েছে তা শুধুমাত্র হাইড্রোলাইসিসের কারণে হয়নি, এবার যা হয়েছে সেটা শুধুমাত্র হাইড্রোলাইসিসের কারণে হয়নি, তবে হাইড্রোলাইসিস করা লাগছে। তাহলে হাইড্রোলাইসিস, তাহলে এখানে একটা পার্ট অফ দ্য রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস এখানে ওয়ান পার্ট অফ দ্য রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস এখানে ওয়ান পার্ট অফ দ্য রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস এখানে ওয়ান পার্ট অফ দ্য রিঅ্যাকশন। এটাতে শুধুই হাইড্রোলাইসিস করতো, বাট অন্যগুলোতে হাইড্রোলাইসিস ছিল, অন্য সবগুলোতেও কিসে হাইড্রোলাইসিস করা লাগছে, কিন্তু এখানে হাইড্রোলাইসিসের আগে কিছু তোমার মানে শুধু হাইড্রোলাইসিস করা নাই, হাইড্রোলাইসিস ছাড়াও কিছু একটা অ্যাড করছিল, তুমি কিছু একটা অ্যাড করছো। এবার মিলিয়ে দেই এইভাবে কি অ্যাড করছো, তুমি মিলিয়ে দাও কি অ্যাড করছো, খুব ভালো করে খেয়াল করো। CH3, এই যে এটা CH3, এই যে CH3, এই যে CH3। আচ্ছা, তাহলে ওয়াটারের H আর OH কোথায় গেল, এই যে H, এই যে OH, এই যে H, এই যে OH, খুব করে খেয়াল করো, এই যে H, এই যে OH, ওয়াটারের হিসাব বুঝে পাইছি, এই যে H, এই যে OH। আর গ্রিগনারের মিথাইলের হিসাবটা পাইছি, এই যে মিথাইল, মাঝখানে বাকি রইল কে, CH2O না, কি রইল, CH2O। তাহলে দেখো কি রইল, CH2O। CH2O দিয়ে কি বানাবো জানো, H টাকে লেফটে আনলে দেখো একটা কম্পাউন্ড হয়ে যায়, H একটা H কে লেফটে আনো,
দেখো কি হয়ে যায়, HCHO তার মানে একটা অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, তার মানে তুমি এটার মধ্যে ফর্মালডিহাইড অ্যাড করছো। তাই নিয়ে শেষ। তার মানে গ্রিগনার রিয়েজেন্টের সাথে অ্যালডিহাইড অ্যাড করলে প্রাইমারি অ্যালকোহল হবে, ফর্মালডিহাইড অ্যাড করলে, মিথানল অ্যাড করলে। এবার আসো পরেরটায়, ওয়াটারের যা বুঝা নেই আমরা, এই যে এইচ, এই যে ওয়েট, ওয়াটারের হিসাব শেষ, এই যে এইচ, এই যে ওয়েট। গ্রিগনারের মিথাইলের হিসাব বুঝতে চাই, এই যে মিথাইল। তাহলে এবার আসি তো, এটা মিথাইল, এটা এইচ, বাদ দাও, এইচ কে বাদ দাও, মিথাইল বাদ দাও, তাহলে কি রয়েছে, CH3 CHO, CH3 CHO, CH3 CHO। তাহলে CH3 CHO কি একটা কম্পাউন্ড না, বুঝছো? তাহলে এটা মিথানল, এটা ইথানল, এটা মিথানল অ্যালডিহাইড, আর এটা ইথানল আর একটা অ্যালডিহাইড। ইথানল দেওয়ার পরে এটা দিচ্ছে। আচ্ছা, এবার এইটা টারশিয়ারি টাইমে আসো, টারশিয়ারি টাইমে আসো। ওই থেকে যে এই যে ওয়াটার বুঝে নিব আমি, এইচ ওয়েট, ওয়াটার বুঝি, এইচ ওয়েট, আর গ্রিগনারের মিথাইল, এই যে মিথাইল। তাহলে বাকি রইল কি, এইচ বাদ দাও, মিথাইল বাদ দাও, তাহলে কি হয়, CH3CO CH3, CH3CO CH3, তুমি দেখতেই পাচ্ছ CH3CO CH3 দিয়ে কি কম্পাউন্ড হয়, CH3CO CH3 কি কিটোন না, দেখছো ম্যাজিক্যাল ব্যাপার, কিটোন। তার মানে গ্রিগনার রিয়েজেন্টের সাথে অ্যালডিহাইড এন্ড কিটোন অ্যাড করলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায়। মিথানল অ্যাড করলে প্রাইমারি, ইথানল অ্যাড করলে সেকেন্ডারি, আর প্রোপানন অ্যাড করলে হয় টারশিয়ারি। কারণ প্রোপানন অ্যাড করলে ওর কাছে দুইটা মিথাইল আছে, এর কাছে একটা মিথাইল আছে, তিনটা মিথাইল দরকার, এর কাছে একটা আছে, ওর কাছে একটা আছে, দুইটা দরকার, এর কাছে নাই, এর কাছে একটা আছে, একটাই দরকার। বুঝছো কিভাবে হয়? তাহলে এই তিনটা অ্যালডিহাইড দিলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হয়। আচ্ছা, লাস্টেরটায় কি দিতেছি, তাহলে দেখো লাস্টেরটায়। আচ্ছা, ওয়াটারের এইচ কার কাছে, এই যে এইচ, ওয়েস কার কাছে, ওই যে এইচ ওয়েস, হিসাব পেয়ে গেছি, এইচ ওয়েস। গ্রিগনারের মিথাইল কই, এই যে মিথাইল। তাহলে গ্রিগনারের মিথাইল ওর থেকে বাদ দাও, ওর কাছ থেকে গ্রিগনারের মিথাইল বাদ দাও, আর ওয়াটারের এইচ বাদ দাও, কি থাকে মাঝখানে, সিডা বলো, কি, কার্বন ডাই অক্সাইড, সিডা বলো কি, কার্বন ডাই অক্সাইড। চমৎকার রিয়াকশন। তাহলে এই হচ্ছে গ্রিগনার থেকে অ্যালকেন প্রিপারেশন, অ্যালকোহলের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের প্রিপারেশন, এন্ড লাস্টে ইথানোয়িক অ্যাসিডের প্রিপারেশন। সো দ্যাট স্টেমে গ্রিগনার রিয়েজেন্ট থাকলে গ্রিগনার রিয়েজেন্ট থেকে তোমাকে এই প্রিপারেশন দিতে পারে, অর স্টেমেই মনে করো গ্রিগনার রিয়েজেন্টের সাথে এগুলা অ্যাড করলো, করে এটা XYZ দিয়ে বুঝালো, তাহলে তুমি বুঝে নিবা যে কোনটা হবে। তো গ্রিগনারের রিঅ্যাকশন মানে জাস্ট রিমেম্বার দিস পার্ট, এর মধ্যে এইটা মিক্স করলে এটা আছে, এটা আছে, এটা মিক্স করতে পারে, এইটা আছে, এটা আছে, এটা মিক্স করতে পারে, এইটাও আছে, এটাও আছে, এটাও মিক্স করতে পারে। তুমি অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো চিন্তা করবা, যে তোমাকে কোনটুকু দেয়নি, কোন পার্টটুকু দেয়নি, তুমি সেই পার্টটা বসায় দিবা। এই হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে কথা, এই হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে কথা। ওকে, আরেকটা টপিক ছোট্ট করে শেয়ার করতেছি, তা হচ্ছে সাইজেফ রুল। একটা রুল আছে, সেটা হলো সাইজেফ রুল। সাইজেফ রুল বলে, সাইজেফ রুল, তোমার এটা জানা থাকতে হবে, সাইজেফ রুলটা জানা থাকতে হবে, সাইজেফ রুল। এন্ড সাইজেফ রুলটা হলো এলিমিনেশনের সময় হয়, এলিমিনেশন রিঅ্যাকশনে সাইজেফ রুল, সাইজেফ রুল হলো এলিমিনেশন রিঅ্যাকশনে, সাইজেফ রুল হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশনে। ধরো অ্যালকাইল হ্যালাইড মানে ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইড যদি এলিমিনেশন রিঅ্যাকশন দেয়, সাপোজ পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিবে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড হলেও হতো,
দিলে সেখানে আমরা পাবো হচ্ছে ইথিন পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। তাহলে ফলো করতেছো যে এটাও অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন, এটাও অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন। এটা তাইলে কেন এসএন রিঅ্যাকশন ফলো করলো না? এটাতে তো আর এসএন রিঅ্যাকশন হয়নি, এটা তো আর সাবস্টিটিউশন হয় না, এটাতে এলিমিনেশন হইলো। একই রিঅ্যাজেন্ট দিয়ে কেন এলিমিনেশন হইলো? একই রিঅ্যাজেন্ট, এখন সাবস্টিটিউশন না হয়ে কেন এলিমিনেশন হইলো? তার মানে কখন সাবস্টিটিউশন হবে আর কখন এলিমিনেশন হবে এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি দেখো যে এটা অ্যালকোহলিক সলিউশন, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দেওয়া, অ্যালকোহলিক ALC, তখন মনে করবা যে এটা এলিমিনেশন। আর যখন দেখছিলা যে এটা অ্যাকোয়া, তার মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন করে তখন সেটা সাবস্টিটিউশনও হতে পারে, এলিমিনেশনও হতে পারে। সাবস্টিটিউশন এলিমিনেশন দুইটাই হতে পারে, এসএন হতে পারে, এলিমিনেশনও হতে পারে। তাহলে সাবস্টিটিউশন কখন হবে? যখন দেখবা যে অ্যাকোয়াস সলিউশন রিঅ্যাকশন হয়, অ্যাকোয়াস মিডিয়াতে হইলে পরে সাবস্টিটিউশন। আর যদি দেখো না অ্যালকোহলিক মিডিয়াম, যেটা আনাদার মিডিয়াম, অন্য মিডিয়াম অ্যালকোহলিক মিডিয়াম, তাহলে বুঝবা যে এই সময় কি হবে? এলিমিনেশন। তাহলে তুমি জানো যে দুটো অপশন, একটা হচ্ছে সাবস্টিটিউশন, একটা এলিমিনেশন। আগে কোনটা? সাবস্টিটিউশন, পরে আসছে কিসে? এলিমিনেশনে। তাহলে অ্যাকোয়াস হইলে কি? সাবস্টিটিউশন। আর অ্যালকোহলিক হইলে কি হবে? এলিমিনেশন। আর এলিমিনেশন হইলে অ্যালকেন হ্যালাইড থেকে অ্যালকিন পাবো, অ্যালকেন হ্যালাইড থেকে অ্যালকিন পাবো, এলিমিনেশন হইলেই তাই হবে। তাহলে ইথাইল ক্লোরাইড ইথিন পাবো, ইথাইল ক্লোরাইড তো ইথিন পাবো, ইথাইল ক্লোরাইড থেকে ইথিন পাওয়ার পরে হাইড্রোজেন ক্লোরাইড চলে যাবে, হাইড্রোজেন ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকেই কি হইছে? পটাশিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার। তাহলে এটা ইথাইল ক্লোরাইড হইলে এমন হয়। এটা যদি প্রোপাইল ক্লোরাইড হইতো, এই যে এটা প্রোপাইল ক্লোরাইড, যখন প্রোপাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিচ্ছ তখন হচ্ছে প্রোপিন, আর এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন, পটাশিয়াম ক্লোরাইড H2O। আচ্ছা, এই প্রোপাইল ক্লোরাইডের থেকে আমরা এই প্রোপাইল ক্লোরাইড থেকে আর আইসোমার বানাতে পারি। এটা প্রোপাইল ক্লোরাইড কিন্তু এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। এটা প্রোপাইল ক্লোরাইড, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে এটা থেকে আমরা যদি চাই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দেই, তাহলে এবারও কি হবে? এলিমিনেশনই হবে। তবে এই এলিমিনেশন থেকেও একই প্রোপিন পাবো, এই এলিমিনেশন থেকে আমরা একই প্রোপিন পাবো, সেম প্রোপিন পাবো। কেন সেম প্রোপিন পাবো? এটা প্রোপাইল ক্লোরাইড, যার থেকে এই কার্বন থেকে ক্লোরিন যাবে, এই কার্বন থেকে হাইড্রোজেন যাবে, তাহলে যেটাতে যেখানে ডাবল বন্ড হবে, এখন এইখান থেকে ক্লোরিন যাবে আর এখান থেকে হাইড্রোজেন যাবে, তো একই তো হলো, তার তো অন্য কোনো চয়েস নাই। ক্লোরিন হাইড্রোজেন দুই কার্বনের মধ্যে ডাবল বন্ড হবে, ক্লোরিন এর হাইড্রোজেন দুই কার্বনের মধ্যে ডাবল বন্ড। তো দ্যাট প্রোপিন তো একটাই, প্রোপিন তো দুইটা হয় না, প্রোপিন একটা প্রোপিনই আছে, প্রোপিনের কোনো আইসোমার নাই। তাইলে আমার প্রোপাইল হ্যালাইড যেমনই হোক না কেন, প্রোপিন তো আমার একটাই হবে, তার মানে নো অল্টারনেটিভ। ইথিনের বেলায় নো অল্টারনেটিভ, প্রোপিনেও নো অল্টারনেটিভ। বাট যদি তুমি এমন একটা সিচুয়েশনে পড়তে পারো, এর নিয়ে ধর এখানে ব্রোমিন দিলাম, এটা এমন একটা অ্যালকাইল হ্যালাইড, যে তুমি যখন এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন অ্যাড করবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অ্যাড করবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যালকোহলিক অ্যাড করলা, এই যে অ্যালকোহলিক অ্যাড করলা, তখন তুমি কিন্তু দুইটা কম্পাউন্ড পেতে পারো, যার একটা হচ্ছে বিউটিন 1 আর একটা হচ্ছে বিউটিন 2। দুইটাই পেতে পারো, বিউটিন 1ও হতে পারে, বিউটিন 2ও হতে পারে। বিউটিন 1 এন্ড বিউটিন 2 দুইটাই পসিবল।
বিউটিন 1 পসিবল, বিউটিন 2 ও পসিবল। কেমন করে? এবার একটু থিঙ্ক করো তো, যে ব্রোমিন কোন 2 নম্বরে আছে তো না? তাহলে ব্রোমিন 2 নম্বরে থাকলে 1 নম্বর থেকে হাইড্রোজেন যদি যায়, তাহলে 1 2 এর মাঝখানে ডাবল বন্ড হবে। এ আছে 2 নম্বরে, তাহলে 1 থেকে হাইড্রোজেন গেলে 1 2 এর মাঝখানে ডাবল বন্ড হবে, তাহলে সেটা হবে বিউটিন 1। বাট যদি এমন হয় যে 2 নম্বর কার্বন থেকে ব্রোমিন গেল, কিন্তু 3 নম্বর থেকে হাইড্রোজেন গেল, যাইতে পারে না? 2 থেকে ব্রোমিন গেল আর 3 থেকে হাইড্রোজেন গেল, তাহলে 2 3 এর মাঝখানে ডাবল বন্ড হবে। 2 3 এর মাঝখানে ডাবল বন্ড, তো 2 3 ডাবল বন্ড মানে হলো কি? বিউটিন 2। তার মানে এইটা এমন একটা অ্যালকাইল হ্যালাইড, এটা এমন একটা অ্যালকাইল হ্যালাইড যার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন অ্যাড করলে বিউটিন 1 ও হতে পারে, বিউটিন 2 ও হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি কোনটাকে মেইন প্রোডাক্ট হিসেবে নিব? মার্কোনিকো রুল যেটা ছিল সেটা ছিল এডিশনের টাইমে, এবং আমরা দেখছি যে তখনও 2টা প্রোডাক্ট হয় এবং সেই প্রোডাক্টের মধ্যে কোনো একটা লজিকে কোনটা মেইন প্রোডাক্ট আমরা বুঝতে পারছি। আর এটা হলো এলিমিনেশনের সময়। এখন বিউটিন 1 নাকি বিউটিন 2 কোনটা মেইন প্রোডাক্ট? বিউটিন 1 নাকি বিউটিন 2 কোনটা মেইন প্রোডাক্ট হিসেবে নিব, বা কোনটাই বা মেইন প্রোডাক্ট? তো এখানে দেখা গেছে যে এই যে বিউটিন 1 এটা পাওয়া যায় হচ্ছে 20%, আর যেটা বিউটিন 2 ওটা পাওয়া যায় হচ্ছে 80%। তাহলে বিউটিন 1 হইতেছে 20% আর বিউটিন 2 হইতেছে 80%, তার মানে বিউটিন 2 মেইন প্রোডাক্ট। তার মানে হচ্ছে বিউটিন 2টা মেইন প্রোডাক্ট। তাহলে অ্যালকাইল হ্যালাইড যদি এমন একটা অ্যালকাইল হ্যালাইড যেটা এলিমিনেশনে যখন 1 মোর অ্যালকিন পাওয়া যায়, কোন অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশনে যদি 1 মোর অ্যালকিন পাওয়া যায় বা পাওয়া যাওয়ার চান্স থাকে, তাহলে কোনটা মেইন অ্যালকিন হবে সেটা আমরা সাইজের রুল দিয়ে ফিক্স করতে পারি। ওটা আমরা সাইজের রুল দিয়ে ফিক্স করতে পারি। যদিও আমি বললাম যে এখানে 80% বিউটিন 1 আর 20% বিউটিন 1 and 80% বিউটিন 2, তাহলে বিউটিন 2 মেইন প্রোডাক্ট আমরা বুঝতেছি। বিউটিন 2 মেইন প্রোডাক্ট, কিন্তু এখন আমরা বুঝতে পারছি আসলে আমরা ফাইন্ড আউট আমরা মানে ডিটেক্ট করবো কোনটা, যে কোনটা মেইন প্রোডাক্ট। আমরা বুঝবো কি করে কোনটা মেইন প্রোডাক্ট আমার, ঠিক আছে? তো তার জন্য আমি সাইজের রুল মনে রাখবো। সাইজের রুল কি বলে শোনো। সাইজের রুল বলে যে ইন দা elimination reaction of alkyl halide, in the elimination reaction of alkyl halide, in the elimination reaction of alkyl halide, in the elimination reaction of alkyl halide, if two different alkene, if two different alkene is produced, যদি প্রডিউস হয়, then the more substituted alkene will be the main product. আচ্ছা, লটা একটু ডিফিকাল্ট লাগবে, বুঝিয়ে দিচ্ছি। ইন দ্য এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড, এই যে এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড, ইফ কখন টু ডিফারেন্ট অ্যালকিন যদি প্রডিউস হয়, if two different alkene is produced, then the more substituted alkene will be the main product. তার মানে বিউটিন 2 হচ্ছে মোর সাবস্টিটিউটেড, বিউটিন 2 মানে এটা মোর সাবস্টিটিউটেড। এটা বোঝানো লাগবে এখন যে মোর সাবস্টিটিউটেড মানে কি। মোর সাবস্টিটিউটেড মানে কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে চিন্তা করতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে চিন্তা করো। কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে চিন্তা করলে ধরো এখানে একটা এইচ আছে, এর কাছে এইচ আছে, এর কাছে এইচ আছে, এর কাছে এইচ আছে, তাহলে আমরা কি বলবো জানো? ইট হ্যাজ নো সাবস্টিটিউয়েন্ট।
ইট হ্যাজ নো সাবস্টিটিউয়েন্ট। হাইড্রোজেন 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 সব হাইড্রোজেন, তার মানে ইট হ্যাজ নো সাবস্টিটিউয়েন্ট। এই হাইড্রোজেন সরে একটা মিথাইল আসলো, এখন একটা ওয়ান সাবস্টিটিউয়েন্ট। এই হাইড্রোজেন সরিয়ে যদি একটা মিথাইল আসে, তাহলে এটা আরেকটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে এটা কি বিউটিন 2, এটা বিউটিন 2। কয়টা সাবস্টিটিউয়েন্ট আছে তাহলে তার কাছে? মিথাইল মিথাইল দুইটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে বিউটিন 2 তে আছে দুইটা সাবস্টিটিউয়েন্ট, মিথাইল এখন সাবস্টিটিউয়েন্টের জায়গা আছে। ডাবল বন্ডের রেসপেক্টে মিথাইল হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এবার বিউটিন 1 এ আসি। বিউটিন 1টা কেমন? বিউটিন 1টা হলো কার্বন কার্বন ডাবল বন্ডের পর এই যে কার্বনটা ডাবল বন্ডের, তার কাছে হাইড্রোজেন হাইড্রোজেন, তার মানে ওই কার্বনে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই। এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটা, আর বাকি এই যে পুরোটা তার কিন্তু এক হাতে। এই যে এই কার্বন তো এটা, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এই কার্বনের এক হাতে CH2, CH2 হাতে CH3, তার মানে পুরোটা একসাথে একসাথে রাখবে C2H5। তার মানে এই কার্বন কার্বন ডাবল বন্ডের এক সাইডে হাইড্রোজেন হাইড্রোজেন, আরেক সাইডে হাইড্রোজেন আর ইথাইল, তাহলে 2 3 4 কার্বন, দেখছো 2 3 4 কার্বন। কিন্তু ডাবল বন্ডের রেসপেক্টে যদি দেখো, তাইলে এইটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন, এটা কোনো এরা কি না সাবস্টিটিউয়েন্ট না, এটা হাইড্রোজেন কোনো সাবস্টিটিউয়েন্ট না, এটা ইথাইল। তো এটা ইথাইল মিথাইল প্রোপাইল যাই হোক না কেন, সংখ্যায় একটা, নাম্বারের দিক থেকে কিন্তু একটাই, সাবস্টিটিউয়েন্ট কয়টা? একটাই। তাইলে আমরা দেখলাম যে এর কাছে একটাই সাবস্টিটিউয়েন্ট, ওর কাছে দুইটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে কার কাছে বেশি সাবস্টিটিউয়েন্ট? বিউটিন 2 তে। এটাই বুঝাচ্ছে মোর সাবস্টিটিউটেড। অর্থাৎ বিউটিন 2 যে মেইন প্রোডাক্ট, সেটা এই ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে, এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো হয়েছে, আর এইটাই হচ্ছে সাইজেফ্লোন। তাহলে যদি তুমি দেখো যে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড এন্ড তার এলিমিনেশন রিঅ্যাকশন 20% 80% মেনশন করা, তুমি বুঝবা যে 20% বিউটিন 1 আর 80% হচ্ছে বিউটিন 2। এন্ড সাইজেফ্লোন হিসেবে এটা আসছে যে হ্যাঁ, সাইজেফ্লোন হিসেবে বিউটিন 2 মেইন প্রোডাক্ট, কারণ সাইজেফ্লোনে বলা আছে যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মেইন প্রোডাক্ট, আর এটাই হচ্ছে সাইজেফ্লোন। রিমেম্বার, সো দ্যাট সাইজেফ্লোন মনে রাখলে তুমি এই স্টেম থেকে যদি বিউটিন 1 নাকি বিউটিন 2, কোনটা বিউটিন 1 কোনটা বিউটিন 2, এই পসিবিলিটিসটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। কারণ আমি হয়তো কোশ্চেন করবো বিউটিন 1 আর বিউটিন 2 দিয়ে, তোমাকে বুঝতে হবে যে কোনটাকে আমি বিউটিন 1 বলতেছি আর কোনটাকে বিউটিন 2 বলতেছি। এটাই হচ্ছে সাইজেফ্লোন।